রুমা তার কলেজের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, সেই জন্য তার দাদা অফিস থেকে ফেরার সময় গরম গরম ধোসা নিয়ে আসে। কিন্তু সেই ধোসা রুমার কপালে জোটে না, কারণ তার একমাত্র বৌদি রীতা ভীষণই ধোসা খেতে পছন্দ করে। তাই ধোসা বাড়িতে নিয়ে আসা মাত্রই, রুমা, আমি তোমার জন্য অনলাইনে গরম গরম বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, তাই তুমি ধোসা খাবে নাকি বিরিয়ানি খাবে, কোনটা খাবে? রীতার কথা শুনে তার স্বামী সুমিত খুবই রেগে যায়, কারণ সে তার বউকে কখনোই খুবই স্পাইসি খাবার খাওয়ায় না। রুমার পেটে একরকম সমস্যা আছে, কিন্তু বিরিয়ানির নাম শুনি রুমা কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না, তাই তখনই রুমা বিরিয়ানি খেতে রাজি হয়ে যায়। এটা আবার কেমন প্রশ্ন বৌদি? তুমি তো ভালো করেই জানো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আমি দাদাকে বিরিয়ানি নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু দাদা কেন যে ধোসা নিয়ে আসলো আমি বুঝতে পারছি না। তাই তুমি আমার জন্য বিরিয়ানি অর্ডার করে খুব ভালো করেছো। হ্যাঁ সেটাই, তুমি আজকে কলেজের পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছো, তাই তোমাকে ধোসা খাওয়ালে হয় নাকি? আমি তোমাকে 1 প্যাকেট নয় 2 প্যাকেট বিরিয়ানি খাওয়াবো, কেমন? রীতা, তুমি তো ভালো করেই জানো আমার বোনের পেটের সমস্যা আছে, তবু তোমাকে বিরিয়ানি খাওয়াচ্ছ কেন? আমি যখন ওর জন্য ধোসা নিয়ে এসেছি তখন ও ধোসাই খাবে, আর কিচ্ছু খাবে না। সুমিতের কথা শুনে রুমা রাগ করে ঘরে চলে যায়। অন্যদিকে রীতা সুমিতের কথাই পাত্তা দেয় না। বাইরে যেহেতু বৃষ্টি পড়ে, তাই রীতার মন ধোসা খাওয়ার জন্য নেচে ওঠে। তুমি যদি আমার জন্য ধোসা নিয়ে আসতে, তাহলে আমি কিন্তু তোমার বোনের জন্য বিরিয়ানি অর্ডার করতাম না। তুমি তো ভালো করেই জানো আমি ধোসা খেতে ভীষণ ভালোবাসি, তার মধ্যে এখন বর্ষাকাল, বর্ষাকালে আমার ধোসা খেতে খুব ভালো লাগে। তবুও তুমি কেন আমার জন্য ধোসা নিয়ে আসলে না বলো তো? আচ্ছাই পাগল মহিলা, তো তুমি কালকে রাত্রেবেলা কি কাণ্ড ঘটিয়েছো তোমার মনে নেই? তুমি আবার এখন ধোসা খাবে? আসলে গতকাল রাত্রিবেলা যখন সুমিত এবং রীতা ঘুমিয়ে থাকে, তখনই মাঝরাতে বৃষ্টি নেমে আসে। বৃষ্টির আওয়াজ শুনে রীতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে, কারণ তার ভীষণই খিদে পায়। কিন্তু কিছুক্ষণ আগে রাত 12টার সময় রীতা গরম গরম ধোসা খেয়ে ঘুমায়। তারপরও বৃষ্টির আওয়াজ শুনে তার খিদে পেয়ে যায়। এই সুমিত, বাইরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমার খিদে পেয়ে গেছে। উফ, কি অসহ্যকর, সারাদিন খাটাখাটনি করে আসি আর তুমি আমাকে একটু ঘুমাতেও দেবে না? এই তো কিছুক্ষণ আগে রাত্রেবেলা ধোসা খেয়ে ঘুমালে, আবার তোমার খিদে পেয়ে গেছে? তুমি কি মেয়ে মানুষ নাকি রাক্ষস বলো তো? আমাকে ঘুমাতে দাও প্লিজ, আমি উঠবো না এখন। তুমি যদি ঘুম থেকে না ওঠো, তাহলে আমি তোমাকে কিন্তু লাথি মেরে খাট থেকে ফেলে দেব। তারপর তুমি আমাকে দোষ দিতে পারবে না। আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি প্লিজ নাটক করো না, ঘুম থেকে ওঠো। রীতার কথা শুনে সুমিত ভয়ে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। তুমি এখন এই মুষলধারা বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে ধোসা খাবে? আর তার থেকে বড় কথা, আমি এখন এই বৃষ্টির মধ্যে কোথায় ধোসা পাবো, তার উপর রাত্রেবেলা? সুতরাং প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা উঠে ধোসা খেয়ে নিও প্লিজ। রীতা কোনো কথা শুনতে চায় না, তাই বাধ্য হয়ে সুমিত বৃষ্টির মধ্যেই গাড়িতে করে তার বউকে ধোসা খাওয়াতে নিয়ে যায়। কিন্তু চারিদিকে সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানগুলো বন্ধ থাকে। প্রায় 2 ঘন্টা বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে ঘোরার পর তারা একটা দোকানে গরম গরম ধোসা দেখতে পায়। তখনই রীতা মাথায় ছাতা দিয়ে ধোসা খাওয়ার জন্য গাড়ি থেকে নেমে পড়ে। সে প্রায় গরম গরম 50টা ধোসা খেয়ে ফেলে, যা দেখে সুমিত একেবারে অবাক হয়ে যায়। এভাবে রাত্রিবেলা ধোসা খাওয়া হয়ে গেলে রীতা আবার বাড়িতে ফিরে আসে। সেই কারণেই সুমিত আজকে কিছুতেই তার বউয়ের জন্য ধোসা কিনে নিয়ে আসে না। ও, কালকে রাত্রিবেলা আমাকে তুমি ধোসা খাওয়াতে নিয়ে গেছো, তাতে কি হয়েছে? তাই বলে আজকে তুমি আমার জন্য ধোসা নিয়ে আসবে না, শুধুমাত্র তোমার বোনের জন্যই নিয়ে আসবে? ঠিক আছে, আমি তোমার বোনকে বিরিয়ানি খাওয়াবো, আর আমি তোমার বোনের ধোসাটা খেয়ে নেব, কারণ এটা আমার ফেভারিট দোকানের ধোসা। রীতা এই কথা বললে সুমিতের কিছু করার থাকে না। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে গরম গরম চিকেন বিরিয়ানি চলে আসে। রুমা সেই বিরিয়ানি খেয়ে নেয়, অন্যদিকে রীতা সব ধোসা খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর যখনই বৃষ্টি পড়ে, তখনই রীতা ধোসা খাওয়ার জন্য পাগলামি করে। এমনই একদিন রীতা তার ননদের সঙ্গে শপিং করতে যায়। রুমা, তুমি কোথায় শপিং করতে নিয়ে আসলে বলো তো? এখানে তো ভালো মন্দ কোনো জিনিসই পাওয়া যাচ্ছে না। আমি চারিদিকে দেখলাম, কিছুই কিন্তু পেলাম না। আমি তো ভালো করেই জানি তুমি ভালো মন্দ জিনিস মানে কি বলতে চাইছো। তুমি ধোসার কথা বলছো, তাই তো? এই শপিং মলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, শুধুমাত্র তোমার ধোসা পাওয়া যায় না, তাই তোমার এই জায়গাটা পছন্দ হচ্ছে না। তুমি যখন ব্যাপারটা ভালো করেই বোঝো, তাহলে কেন আমাকে এখানে শপিং করাতে নিয়ে এলে? দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, এর মধ্যে যদি গরম গরম আলুর পুর, নারকেলের চাটনি আর সাম্বার দেওয়া ধোসা খাওয়া না যায়, তাহলে কি হয়? আমার কিছুই ভালো লাগছে না,
তুমি কি শপিং করবে করে নাও, তারপর আমরা ধোসার দোকান খুঁজতে বেরোবো। এই বলে রীতা মুখ বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুমা নিজের মতো করে শপিং করে। এভাবে রুমার শপিং করা হয়ে গেলে তারা যখন ধোসার দোকানের সামনে যায় তখন সেই দোকান বন্ধ হয়ে যায়। এবার কি হবে? আমার আর ভালো লাগে না। বর্ষাকালে লোক যেন বেশি রাক্ষস হয়ে যায়। সবেমাত্র বিকাল 4টে বাজে আর এখনই দোকান বন্ধ হয়ে গেল। তোমার জন্য দেরি হয়েছে, তাই আমি কিছু জানি না। তোমাকে যে করে হোক আমাকে ধোসা খাওয়াতেই হবে। আরে বাবা ঠিক আছে, তুমি বাড়ি চলো, তারপর দেখছি কি করা যায়, কারণ এখন আমি বৃষ্টির মধ্যে আর বাইরে দাঁড়াতে পারছি না। চলো। এই বলে রুমা তার বৌদিকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরও রীতা ধোসা এবং ধোসা করে তার ননদের মাথা খারাপ করে দেয়। তাই রুমা রান্নাঘরে গিয়ে বৌদির জন্য ধোসা বানাতে শুরু করে, কিন্তু সে আগে কোনোদিনও রান্নাবান্না করেনি। তার উপর রুমার শরীরটাও একটু খারাপ, কিন্তু রীতা কোনো কথা শুনতে চায় না। বাধ্য হয়ে রুমা কোনো মতে গরম গরম ধোসা তৈরি করে, আর রীতা মনের আনন্দে সেই ধোসা খেয়ে নেয়। কিন্তু তার আবার একটা ধোসাতে পেট ভরে না। সে একের পর এক প্রায় 10খানা ধোসা খেয়ে নেয়, যার ফলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোসা বানাতে গিয়ে রুমার আরো বেশি শরীর খারাপ করে। ইতিমধ্যে সুমিত বাড়ি ফিরে আসে। কি রে রুমা, তোকে এরকম লাগছে কেন? আর তোর হাত মুখ পুড়লো কি করে? না, আসলে আজকে বৌদির খুব ধোসা খেতে ইচ্ছা করছিল। আমরা আজকে শপিং এ বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ধোসার দোকান বন্ধ ছিল, তাই বাড়িতে এসে আমাকে বৌদির জন্য ধোসা বানাতে হলো। আর তুই তো তোর বউকে জানিস, ওর কখনো একটা ধোসা খেয়ে পেট ভরে না। আমি তোর বউকে একের পর এক 10খানা ধোসা বানিয়ে খাইয়েছি। এসব করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, আর আমার শরীরটাও একদম ভালো লাগছে না রে দাদা। রীতা, তুমি শেষ পর্যন্ত আমার বোনকে দিয়ে ধোসা বানিয়েছো? আমার বোনের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। বর্ষাকালে এলেই তোমার ধোসা পাগলামি একেবারে বের করে দেবো বলে দিলাম। একদম ফালতু কথা বলবে না। আমি আরাম করে বর্ষাকালে বাড়িতে বসেছিলাম, আমি নিজের মতো ধোসা অর্ডার করে খেতেই পারতাম, কিন্তু তোমার বোন আমাকে জোর করে শপিং করতে নিয়ে গেল। তাতে আমি কি করব? আর আমি যখন রান্না বান্না করি আমারও হাত পুড়ে যায়। কোথায়? তখন তো তুমি কিছু বলো না। বেশ করেছি তোমার বোনকে দিয়ে রান্না করিয়েছি। সবসময় শরীর খারাপের অজুহাত দিলে হবে না, ওকে তো একদম শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। এই বলে রীতা ঘরে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন সকাল থেকে ভীষণই বৃষ্টি হয়, তাই রাস্তাঘাটে চতুর্দিকে জল জমে যায়। কিন্তু তবুও রীতা এখন বাইরে যাবে বলে ঠিক করে। বৌদি, তুমি এই জল পেরিয়ে এখন কোথায় যাবে? বাড়ির বাইরে হাঁটু পর্যন্ত জল, কেউ বাড়ির বাইরে বেরোতেই পারছে না। এমনকি আজকে আমার কলেজও ছুটি দেওয়া হয়েছে। আমি জল টপকে হলেও আজকে বাপের বাড়িতে যাব, কারণ আমার মা গরম গরম ধোসা বানিয়েছে। মায়ের হাতের ধোসা আমি যদি না খাই তাহলে আমার জীবন সার্থক হবে না। অনেক দিন মায়ের হাতের ধোসা খাইনি। তুমি দাঁড়াও বৌদি, আমি কুরিয়ার সার্ভিস বুক করছি, তোমার বাপের বাড়ি থেকে এখানে ধোসা পৌঁছে দেবে। কিন্তু তুমি এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েও না, বিপদ হতে পারে। কোনো দরকার নেই, আমার মায়ের হাতের ধোসা খুবই টেস্টি হয়। ওই অনলাইন ডেলিভারি বয় যদি আমার ধোসা খেয়ে নেয় তখন কি হবে? এভাবেই রীতা কোনো কথা শুনতে চায় না। সে হাঁটু পর্যন্ত নিজের শাড়ি তুলে বৃষ্টির জলে নেমে পড়ে, কারণ বৃষ্টির জল টপকে সে তার বাপের বাড়িতে গিয়ে পৌঁছাবে। এভাবেই প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টির জল পেরিয়ে সে বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। কিরে রীতা, তুই এই বৃষ্টির মধ্যে কিভাবে এখানে এলি? কোনো গাড়ি ঘোড়া কিছুই তো চলছে না। তুই যে এই বাড়িতে আসবি আমাকে একবার জানাবি তো? তোমার কাছে আসবো আবার জানানোর কি আছে? আমি বৃষ্টির জল পেরিয়ে এসেছি কারণ আমার খুব ধোসা খেতে ইচ্ছা করছে। আমি অনলাইনে সার্চ করেছি, আজকে কোনো দোকান আমাদের বাড়ি পর্যন্ত ধোসা ডেলিভারি দিচ্ছে না, তাই আমি এখন তোমার হাতে ধোসা খাবো। তুমি তাড়াতাড়ি করে আমার জন্য ধোসা বানাও তো। এই শুনে শিউলি দেবী একেবারে অবাক হয়ে যায়। সে তার মেয়ের জন্য তখনই গরম গরম ধোসা বানাতে শুরু করে। এভাবেই রীতা তার বাপের বাড়িতে এসে সারাদিন পড়ে পড়ে ধোসা খেতে থাকে। অন্যদিকে সে বেমালুম মিথ্যা কথা বলে শ্বশুর বাড়িতে আসে। কিন্তু রাত্রিবেলা আরো ভয়াবহ বৃষ্টি নেমে আসে। তখনও পর্যন্ত রীতা বাপের বাড়িতে বসে ধোসা খেতে থাকে। অন্যদিকে হঠাৎই রুমার ভীষণই শরীর খারাপ করে। সে সারাদিন বাড়িতে একা থাকায় কেউ তাকে কোনো সাহায্য করতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত রুমা তার দাদাকে ফোন করে। দাদা, আমার খুব শরীর খারাপ করছে, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, আমার পেট ব্যথা করছে। আর বৌদিও বাড়িতে নেই, সকালবেলা ধোসা খাবে বলে বাপের বাড়িতে গেছে, এখনো বাড়িতে ফেরেনি। বারবার ফোন করছি, ফোনও ধরছে না।
তুই একদম চিন্তা করিস না বোন, আমি এক্ষুনি বাড়ি ফিরে আসছি। সেদিনকে আমি বললাম যে বৌদির কথা শুনে তুই বিরিয়ানি খাস না, তবুও তুই আমার কথা শুনলি না। দেখেছিস তো আজকে তোর কিরকম পেট ব্যথা করছে। সুমিত ফোন রেখে দিয়ে কোনো মতে তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে রীতা তখন তার ফোন সাইলেন্ট করে রাখে, তাই রীতা কারোর ফোন রিসিভ করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সুমিত বাড়িতে এসে দেখে রুমা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই তখনই সুমিত সেই বৃষ্টির মধ্যেই তার বোনকে নার্সিং হোমে নিয়ে যায়। অন্যদিকে রীতা ধোসা খেতে খেতে ভাবে, বাবারে বাবা, বাইরে কি বৃষ্টি, আজকে বরঞ্চ সুমিতকে ফোন করে জানিয়ে দিই যে আমি আজকে বাড়িতে ফিরতে পারবো না, এখানে থেকে আমি মায়ের হাতের গরম গরম ধোসা খাবো, কারণ এই বৃষ্টির মধ্যে আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। এই ভেবে রীতা যখন তার স্বামীকে ফোন করতে যায় তখন সে ফোন দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ সুমিত এবং তার বোন তাকে প্রায় 1000 বার ফোন করে, যা দেখে রীতা ভীষণই ভয় পেয়ে যায়। রীতা যখন ভয়ে ভয়ে সুমিতকে ফোন করে তখন, তুমি সারা জীবন তোমার বাপের বাড়িতে থেকে যাও, বিশেষ করে বর্ষাকালে। বদমাইশ মেয়ে একটা, বর্ষাকালে ধোসা করে এমন পাগল হয়ে গেছো যে এদিকে ননদ শরীর খারাপ করে অজ্ঞান হয়ে পড়ে আছে, তোমার কোনো খেয়াল নেই। তুমি সকালবেলা কোন সাহসে বৃষ্টির মধ্যে ধোসা খাওয়ার জন্য বাপের বাড়িতে গেছো? হ্যাঁ, তুমি আর কোনোদিন এখানে ফিরে এসো না। আর এখন তোমার ননদকে নিয়ে নার্সিংহোমে এসেছি, আমাকে আর ফোন করে ডিস্টার্ব করো না প্লিজ। সুমিত এই বলে রীতার মুখের উপর ফোন কেটে দেয়, যার ফলে রীতা তখনই খুবই কান্নাকাটি করতে শুরু করে, কারণ রীতা নিজের ভুল বুঝতে পারে। তাই তখনই রীতা তার বাবাকে নিয়ে গাড়ি করে নার্সিং হোমে পৌঁছায়। সেখানে ডাক্তারবাবু রুমাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। আই এম সরি সুমিত, রুমা তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। আমার সকালবেলা এরকম ধোসা খাওয়ার জন্য বৃষ্টির মধ্যে বাপের বাড়িতে যাওয়া উচিত হয়নি, আমি আর কখনো এরকম ভুল করব না, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এভাবে রীতা তার স্বামী এবং ননদের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারা দুজনে রীতাকে ক্ষমা করে দেয়। এরকম ঘটনার পর থেকে বর্ষা হোক কিংবা বন্যা হোক না কেন, রীতা কখনো ধোসা খাওয়ার জন্য পাগলামি করে না। সে তার পরিবারের সঙ্গে সাধারণ খাদ্যাভ্যাস করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হঠাৎ করে তীব্র ঘটঘট শব্দে রিমির সারা বাড়ি যেন কেঁপে ওঠে। হঠাৎই এমন আওয়াজ শুনে রিমি আর সঞ্জয় দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পারে না কোথা থেকে এমন শব্দ আসছে। শব্দ অনুসরণ করতে করতে তারা তাদের বাথরুমে এসে পৌঁছায়। সেখানে এসে তারা দেখে রিমির শাশুড়ি মা অর্থাৎ পূর্ণিমা দেবী বাথরুমের এক কোনায় ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। ওয়াশিং মেশিনটা চলছে দেখে সঞ্জয় আগে গিয়ে সেটাকে বন্ধ করে এবং ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলতেই সে দেখে তার ভেতরে জামা কাপড়ের জায়গায় বেশ কয়েকটা থালা বাসন রাখা আছে। সঞ্জয়ের বোন সঞ্চিতা এটা দেখে খুবই রেগে যায়। এটার ভেতরে তুমি থালা বাসন কেন রেখেছো মা? এটা কি থালা বাসন ধোয়ার জিনিস? ভাগ্যিস টাইম মতো চলে এসেছি, না হলে বাসনগুলো তো যেতই আর এত দামি ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে যেত। বৌমাকে তো দেখেছি এটার মধ্যে কেমন নোংরা জামা কাপড় ঢুকিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই জামা কাপড় একেবারে পরিষ্কার হয়ে শুকনো হয়ে বেরিয়ে আসে। আর সেই জন্য আপনি ভাবলেন যে এটার মধ্যে বাসনও ঢুকিয়ে দেওয়া যায়? আপনি কি আমাকে একবারও এটার মধ্যে বাসন ঢোকাতে দেখেছেন? বাসন মাজার জন্য ডিশ ওয়াশার আছে আমাদের বাড়িতে, আপনি আমাকে কখনো সেটা ব্যবহার করতে দেখেননি? আমাদের গ্রামের বাড়িতে আমরা যেই কলে জামা কাপড় কাচি সেই কলেই তো বাসনও মাজি। আমি কি করে জানবো? তোমাদের শহরে আলাদা আলাদা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা কল থাকে, আলাদা আলাদা যন্ত্রপাতি থাকে। শুধু শুধু আমাকে দোষ দিও না। আমি পাগল হয়ে যাব সঞ্জয়, খুব শিগগিরই পাগল হয়ে যাব। তোমার মাকে আমি কিছুতেই কিছু শিখিয়ে উঠতে পারছি না, প্রত্যেকদিন কিছু না কিছু একটা অঘটন ঘটছেই। সবে তো 1 মাস হয়েছে মা এখানে এসেছে বৌদি, এত সহজে কি সবকিছু শিখে যাবে? তুমি একটু ধৈর্য ধরো, মাকে আমি আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দেব, তুমি চিন্তা করো না। না সঞ্জয়, তুই আমাকে বরং গ্রামেই রেখে আয়। এই শহর আমার জন্য নয়, আমার এখানে থাকতেও ভালো লাগে না, আর তোদেরকে বিরক্ত করতেও ভালো লাগে না। আমি তোদের ভালো করতে গেলেও তোদের অসুবিধার সৃষ্টি করে ফেলি। এই বলে পূর্ণিমা দেবী কাঁদতে থাকে। সঞ্জয়, সঞ্চিতা এবং পূর্ণিমা দেবীর শুরুর দিকে জীবন কেটেছে এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে। কয়েকদিন আগে চাকরি পেয়ে সঞ্জয় আর সঞ্চিতা শহরে চলে আসে, কিন্তু পূর্ণিমা দেবী গ্রামেই থেকে যায়। সঞ্জয় আর রিমি দুজনেই শহরে একটি কোম্পানিতে চাকরি করে। সেই সূত্রেই দুজনের আলাপ হয়। সামান্য আলাপ থেকে বন্ধুত্ব এবং তারপরেই তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা শহরেই ছোটখাটো ভাবে কোর্ট ম্যারেজ করে তাদের বিবাহ সম্পন্ন করে। গ্রামে থাকা পূর্ণিমা দেবী তার শহুরে বৌমার মুখ দেখতে চাওয়ায় সঞ্জয় ঠিক করে রিমিকে নিয়ে সেই গ্রামে যাবে, কিন্তু সঞ্জয়ের এই সিদ্ধান্তে রিমি প্রচন্ড রেগে যায়।
তুমি আমাকে না জিজ্ঞাসা করে এরকম সিদ্ধান্ত কেন নিলে? আমি এখন আমার অফিস বাড়িঘর কাজবাজ সমস্ত কিছু ছেড়ে তোমাদের ওই গ্রামে গিয়ে পড়ে থাকবো? বিয়ের আগে তো তুমি আমাকে বলনি যে আমাকে গ্রামে গিয়ে থাকতে হবে। বৌদি আস্তে আস্তে, আমার মা ওখানে গ্রামে আছে, আর দাদা যাকেই বিয়ে করতো তাকে তো মায়ের সাথে গ্রামে গিয়েই থাকতে হতো। মায়েরও এই বয়সে একজন সঙ্গীর দরকার। সেই মানুষটা একা একা আর কতদিন সবকিছু সামলাবে বলো তো? তাহলে তোমরা তোমাদের মাকে নিয়ে শহরে চলে এসো। আমি কেন শুধু শুধু গ্রামে যেতে যাব? আর শহরে নিয়ে এলে তোমাদের মা সারাক্ষণ আমাদের সাথে থাকতে পারবে, আর আমরা কাজে থাকলেও আমাদের বাড়ির খেয়াল রাখতে পারবে। কথাটা কিন্তু খারাপ বলেনি বৌদি। দেখি মায়ের সাথে আলোচনা করে যদি মা রাজি থাকে তাহলে এই সপ্তাহে মাকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসবো। এভাবেই তারা নানান রকমের আলোচনা করতে থাকে। সঞ্জয় কয়েকদিনের মধ্যেই গ্রামে গিয়ে তার মাকে শহরে নিয়ে চলে আসে। প্রথম তাদের দিন ভালোই কাটে। সমস্যা শুরু হয় যখন বৌমার হাতে হাতে সাহায্য করার জন্য পূর্ণিমা দেবী নিজেও কাজ করবে বলে ঠিক করে। পূর্ণিমা দেবী শহরের আদব কায়দা চালচলন কিছুই বোঝে না। রিমি তাকে বোঝানোর চেষ্টা করলেও রিমির সমস্ত কথা যেন পূর্ণিমা দেবীর মাথার উপর দিয়ে চলে যায়। রিমি চাল বললে পূর্ণিমা দেবী ডাল বোঝে। এভাবেই রিমি তার গ্রামের মূর্খ শাশুড়ি মায়ের সঙ্গে সংসার করা শুরু করে। এমনই একদিন, মা আমার জন্য একটু গ্রিন টি নিয়ে আসবেন? কালকে আমি একটা চায়ের প্যাকেট কিনেছিলাম না, সেটাই হলো গ্রিন টি। সকাল সকাল গ্রিন টি না খেলে আমার দিনটা ঠিকভাবে শুরু হয় না। এই গ্রিন টি মানে কি? আগে বৌমাকে জিজ্ঞাসা করতে হবে। এমন অদ্ভুত জিনিসের নাম তো আমি আগে কখনো শুনিনি। আবার বৌমাকে জিজ্ঞাসা না করলে যদি কিছু ভুল হয়ে যায়? না, আমি বরং একবার ভালো করে বৌমাকে জিজ্ঞাসা করি। এই বলে পূর্ণিমা দেবী রান্নাঘর থেকে আবার রিমির ঘরে আসে এবং সেখানে এসে তাকে আলাদা আলাদা করে গ্রিন এবং টি এর মানে জিজ্ঞাসা করে। রিমি ল্যাপটপের দিকে তাকিয়ে কোনো একটা কাজে ব্যস্ত থাকায় সেও ঠিকভাবে খেয়াল করে না তার শাশুড়ি মা তার কাছ থেকে কি জানতে চাইছে। গ্রিন মানে তো সবুজ, আর টি মানে হলো চা। আর কিছু মানে জানার থাকলে বলুন, কাজ করতে করতে আপনাকেও একটু পড়াশোনা শিখিয়ে দিই। না, আমাকে পড়াশোনা শেখাতে হবে না বৌমা। তুমি এইটুকু বলে দিয়েছো, তাতেই আমার হয়ে যাবে। তুমি মন দিয়ে কাজ করো। এই বলে পূর্ণিমা দেবী সেখান থেকে চলে যায়। ওদিকে অনেকক্ষণ থেকে পূর্ণিমা দেবী তার গ্রিন টি নিয়ে আসছে না দেখে রিমিও বেশ চিন্তায় পড়ে। পূর্ণিমা দেবী এতক্ষণ ধরে কি করছে সেটা দেখার জন্য রিমি তাদের রান্নাঘরের দিকে আসে। কি হলো মা, এখনো চাটা হলো না? আমি কখন আপনাকে বলেছি বলুন তো আমাকে একটু গ্রিন টি দিতে? ওটা খাওয়ার 30 মিনিট পরে আমি ব্রেকফাস্ট করি। এখন আমি কখন গ্রিন টি খাবো আর কখন ব্রেকফাস্ট করব বলুন তো? তুমি তো বললে গ্রিন মানে সবুজ, আর তুমি এটাও বললে যে তুমি কালকে যে নতুন প্যাকেটটা এনেছিলে ওই প্যাকেটের চা নিয়ে চা বানাতে। ওটা থেকেই তো চা বানালাম, কিন্তু চা তো কিছুতেই সবুজ হচ্ছে না। এই নিয়ে 7 নম্বর বার আমি চা বসালাম। প্রত্যেকবারই ভাবছি কিছু না কিছু ভুল হচ্ছে, কিন্তু কোনোবারেই তো চায়ের রং সবুজ হচ্ছে না বৌমা। 7 বার চা বসালেন মানে? আপনি আমার নতুন গ্রিন টির প্যাকেটটা একদিনেই নষ্ট করে দিলেন। আমি কালকেই ওটা কত দাম দিয়ে কিনে এনেছিলাম। আমি কি করব বলো তাহলে? আমি তো কখন থেকে চেষ্টা করছি চায়ের রংটা সবুজ করার জন্য, কিন্তু কিছুতেই তো হচ্ছে না। চায়ের রং সবুজ না হলে তুমি যদি না খাও, তোমার যদি পছন্দ না হয়, এসব ভেবেই তো আমি চেষ্টা করেই যাচ্ছি। গ্রিন টির রং যে সবুজ হবে আপনাকে সেটা কে বললো শুনি? নিজেই যা খুশি তাই একটা ভেবে নিলেন। আর আপনার মনে যখন সন্দেহ ছিল তখন আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। আপনি যখন বুঝতেই পারছেন না তখন নিজে নিজে কেন এসব করতে গেলেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো বলেছিলে গ্রিন মানে সবুজ আর টি মানে তো চা, আর সেই হিসেবে গ্রিন টি মানে তো সবুজ চা। আমি তো সেটাই চেষ্টা করছিলাম। হে উপরওয়ালা, তুমি আমাকে শক্তি দাও। এসব সহ্য করার জন্য আমার অসীম শক্তির প্রয়োজন। শাশুড়ির এরকম ছেলে মানুষে নিয়ে আমি কতদিন ঘর করতে পারবো আমি বুঝতে পারছি না। আজকে সঞ্জয় বাড়ি আসলে ওকে সবকিছু জানাতে হবে। ওই একমাত্র ওর মাকে বোঝাতে পারবে, আমার দ্বারা হবে না। সঞ্জয় এবং সঞ্চিতা বাড়িতে এলে রিমি তাদেরকে সব কথা বলে। রিমির কথা শুনে সঞ্জয় হো হো করে হাসতে থাকে, আর এই কারণে রিমি আরো রেগে যায়। আমার এত টাকার গ্রিন টি নষ্ট হয়ে গেল আর তুমি হাসছো? আমার কিন্তু একটুও মজা লাগছে না সঞ্জয়। তুমি প্লিজ তোমার মাকে একটু বোঝাও। আমরা দুজনে কাজে চলে গেলে উনি বাড়িতে একা একা কি করবেন? আমার তো এসব ভেবেই চিন্তা হয়। বিয়ের জন্য যে 1 মাস ছুটি নিয়েছিলাম তার মেয়াদ তো 2 দিন পরেই শেষ হয়ে যাবে।
বৌদি, আমার মা গ্রামের সাদামাটা মানুষ, তাই জন্য শহরের নাটকীয় জিনিসপত্রের নাম কিভাবে জানবে বলো তো? আমরা বরাবরই লাল চা আর দুধ চা খেয়ে বড় হয়েছি, কখনো তো সবুজ চা খাইনি বলো। তাই জন্যই আমার মা বুঝতে পারেনি। তুমি রাগ করো না গো। আরে মাকে শেখাতে শেখাতে তো আমি সবকিছু ভুলে যাচ্ছি সঞ্চিতা। আজকে গ্রিন টি নষ্ট হয়েছে, কালকে আমি জানি না নতুন কি হবে। তবে হ্যাঁ, আমি মায়ের পরের বোকামির জন্য যথেষ্ট তৈরি আছি। আমার যে আবার কোনো জিনিস নষ্ট হবে সেটা ভেবে আমার এখন থেকেই চিন্তা হচ্ছে। এভাবে আরো কয়েকদিন কাটে। গ্রিন টি বানাতে ভুল করার ফলে পূর্ণিমা দেবী নিজের মনে অনুশোচনা বোধ করে। তাই এখন থেকে সে রিমিকে খুব ভালো মতো অনুসরণ করে। রিমি যা যা করছে সেও সেগুলো শিখে নেওয়ার চেষ্টা করে। রিমি কিভাবে জামা কাপড় কাচ্ছে, কিভাবে বাসন ধুচ্ছে, সবকিছুই পূর্ণিমা দেবী শেখার চেষ্টা করে। এভাবে বেশ ভালোই তাদের দিন কাটতে থাকে। একদিন অনেক ভোরবেলার দিকে যখন সূর্য ঠিকভাবে ওঠেনি, তখন তাদের বাড়িতে এক বিদঘুটে শব্দের জন্য রিমি আর সঞ্জয় দুজনেরই ঘুম ভেঙে যায়। শব্দ অনুসরণ করে খুঁজতে খুঁজতে তারা দেখে পূর্ণিমা দেবী ওয়াশিং মেশিনের মধ্যে বাসনপত্র দিয়েছে, যার কারণে তাদের ওয়াশিং মেশিন থেকে একটা বিদঘুটে শব্দ আসা শুরু হয়। এমন দুর্ঘটনার ফলে পূর্ণিমা দেবী খুবই লজ্জায় পড়ে এবং সে তার ছেলেকে বলে সঞ্জয় যেন তাকে আবার গ্রামে রেখে আসে। তোমার কোনো মতেই গ্রামে যাওয়া হবে না মা। আমাদের গ্রামে কোনো সুযোগ সুবিধা আছে তুমি বলো? আর এখানে তোমার ছেলে, তোমার বৌমা, আমরা তিনজনেই থাকি। আমরা তো সবাই কাজ করি, আমরা খুব ভালোভাবে তোমার খেয়াল রাখতে পারবো। আমার মূর্খমের জন্য আমার বৌমার পছন্দের জিনিসগুলো একটার পর একটা সব নষ্ট করে ফেলছি। আমার এভাবে দিন কাটাতে আর ভালো লাগছে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বৌদিকে বুঝিয়ে বলবো। কিন্তু তুমি এখান থেকে যাওয়ার কথা বলবে না। আর তোমার যা বুঝতে কিংবা জানতে অসুবিধা হবে তুমি সেটা সোজাসুজি আমাকে এসে বলবে, ঠিক আছে? দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এখন পূর্ণিমা দেবী আগের থেকে তাদের শহরের জিনিসপত্র বেশ ভালো মতোই বুঝতে শিখেছে, আর এখন সে আগের মতো ভুল করে না। কিন্তু একদিন হঠাৎ করে পূর্ণিমা দেবী আবার একটা ভুল কাজ করে বসে। একদিন পূর্ণিমা দেবী বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং বাইরে থেকে এক বালতি গোবর নিয়ে আসে। সেই এক বালতি গোবর দিয়ে সে তাদের বাড়ির সামনেটা ভালো করে লেপে দেয়। অদ্ভুত একটা গন্ধ পেয়ে রিমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সে তার শাশুড়ি মায়ের এরকম কীর্তিকলাপ দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমাদের বাড়ির সামনে আপনি এভাবে গোবর লেপেছেন কেন? ইস, কি গন্ধ! বাবারে বাবা, এখানে তো দাঁড়ানো যাচ্ছে না। আপনি হাত দিয়ে এই জিনিসগুলো আমাদের বাড়ির সামনে লাগিয়েছেন, এক্ষুনি ধুয়ে ফেলুন সবকিছু। কিন্তু বৌমা, গোবর দিয়ে তো বাড়ি পরিষ্কার করা ভালো। গ্রামেও তো আমরা এইভাবে আমাদের উঠান সবসময় লেপে দিতাম। গোবর দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করলে পোকামাকড়, কীটপতঙ্গ কিচ্ছু আর বাড়িতে আসে না। আমাদের বাড়িতে যা মাছির উৎপাত, সেই জন্যই ভাবলাম যে আমিও বাড়ির সামনেটা গোবর দিয়ে লেপে দিই। যা ইচ্ছে তাই করুন, আমি আর আপনাকে কিচ্ছু বলবো না। আপনাকে বললেও তো আপনি শোনেন না। এই বলে রিমি নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সঞ্জয় অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে বেরোলে সে না জেনেই পূর্ণিমা দেবীর বাড়ির সামনে লাগানো গোবরে পা দেয় এবং সাথে সাথে সে পা পিছলে পড়ে যায়। কারোর কিছু বুঝে ওঠার আগেই সঞ্জয়ের মাথা ফেটে সেখান থেকে রক্ত বেরোতে থাকে। সঞ্জয়ের চিৎকার শুনে পূর্ণিমা দেবী এবং রিমি দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে আসে। সঞ্জয়, ওঠো! সঞ্জয়, কি হলো তোমার? এই বাবা, কত রক্ত বেরোচ্ছে! দেখুন মা, আপনি কি করলেন একবার দেখুন। আপনার বাড়ি পরিষ্কার করার চক্করে আপনার ছেলের কত বড় ক্ষতি হয়ে গেল। আমাদের তো গাড়িও নেই, এখন অ্যাম্বুলেন্স আসতে কম করে 20 মিনিট সময় লাগবে। এবার কি হবে? এমনই নানান রকমের কথা ভাবতে ভাবতে পূর্ণিমা দেবী শুনতে পায় তাদের বাড়ির সামনে একজন সবজিওয়ালা তার ভ্যান নিয়ে সেখান থেকে যাচ্ছে। পূর্ণিমা দেবী তাকে অনুরোধ করে তাকে বেশ কিছু টাকা দেয় এবং কয়েক ঘন্টার জন্য তার কাছ থেকে ভ্যানটা চেয়ে নেয়। রিমি আর পূর্ণিমা দেবী দুজনে মিলে সঞ্জয়কে সেই ভ্যানটির মধ্যে তুলে নেয় আর পূর্ণিমা দেবী নিজে ভ্যান চালিয়ে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যায়। পূর্ণিমা দেবী তার জীবনের প্রথম দিকটা এইভাবেই সবজি বিক্রি করে কাটিয়েছিল, তাই সে খুব ভালো মতোই ভ্যান চালাতে পারত। তার এই ভ্যান চালানোর কারণে তারা ঠিক সময় সঞ্জয়কে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারে। সঞ্জয়ের গুরুতর অবস্থা দেখে ডাক্তার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে দেয়। পরের দিন সঞ্জয়ের জ্ঞান ফিরে আসে এবং সে একটু একটু করে কথা বলতে শুরু করে। দেখলে তো বৌদি, আমার মায়ের জন্য কেমন আমার দাদার প্রাণটা বেঁচে গেল। যদি মা না থাকতো তাহলে এত তাড়াতাড়ি কি আমরা দাদাকে হাসপাতালে নিয়ে আসতে পারতাম বলো?
কিন্তু তুমি কি এটা জানো তোমার মায়ের কারণেই তোমার দাদার এরকম অবস্থা হয়েছে? তোমার মা বাড়ির সামনে চারিদিকে গোবর লেপে রেখেছিল মশা মাছি কীটপতঙ্গ তাড়ানোর জন্য, আর তার উপর পা দিয়েই তো সঞ্জয় পিছলে পড়ে গেছে। বাবা সঞ্জয়, তুই একটু সুস্থ হলে আমাকে গ্রামে রেখে আসিস বাবা। আমি এখানে আর থাকতে পারবো না। আমার গ্রাম্য স্বভাবের জন্য আজকে তোর এই অবস্থা হলো। গ্রামে তো আমাদের মাটির বাড়ি, তাতে গোবর লাগালে কখনো কোনো অসুবিধা হয়নি। এখানে সিমেন্টের বাড়িতে গোবরের প্রলেপ দিলে সেটা যে পিছল হয়ে যেতে পারে এ কথা তো আমার মাথাতেই আসেনি। একটু একটু গ্রাম্য জিনিসপত্র শেখার দরকার তো আমাদেরও আছে, তাই না? আমি তো শহরে থেকে গাড়ি চালাতে পারি না, কিন্তু আপনি ভ্যান চালাতে পারেন। আপনি যদি না থাকতেন তাহলে কিভাবে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসতাম আপনি বলুন? আজ থেকে আমি আপনাকে শহরের সমস্ত জিনিস ভালোভাবে শিখিয়ে দেব, আর আপনিও আমার সংসারের বাকি সমস্ত জিনিসগুলো শিখিয়ে দেবেন, কেমন? এভাবেই তাদের শাশুড়ি বৌমার মাঝে দূরত্ব একেবারে দূর হয়ে যায় এবং তারা সবাই মিলে একসাথে হাসি খুশি জীবন কাটাতে থাকে।